জনাব তারেক রহমান, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। আপনি আমাদের শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানবেন। আরো আছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক ডক্টর তাজনুবা জাবিন। ডক্টর তাজনুবা জাবিন, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন, আর সেই জন্য আমাদের কৃতজ্ঞতাও জানবেন। আমি আপনাকে প্রথমেই যে বিষয়টার দিকে আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই, সেটা হচ্ছে যে এনসিপি বা এই যে জাতীয় নাগরিক পার্টি কিভাবে বিএনপির শত্রুতে পরিণত হলো, মানে বিএনপিকে কিভাবে শত্রু গণ্য করতে থাকলো। যেমন আপনাদের একটা জনপ্রিয় বয়ান আমরা এরকম শুনি যে আপনারা 15 বছর কোথায় থাকেন, 15 বছর আপনারা পারেন নাই, কিন্তু 15 বছর যে বিএনপি পারে নাই সেটা দায় কিন্তু আমাদের সবার। যেমন এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন জীবনের ঝুঁকি নিয়ে রাস্তায় এসে দাঁড়ালো, তারা যখন মরতে শুরু করেছিল, আপনিও প্ল্যাকার্ড নিয়ে রাস্তায় দাঁড়িয়েছেন, আপনি একজন পেশাজীবী। আমরাও আমাদের জায়গা থেকে যা করার দরকার তা করতে চেয়েছি, তা করতে চেষ্টা করেছি। কিন্তু বিএনপি যখন করতে চেয়েছে, বিএনপি যখন শেখ হাসিনাকে সরাতে চেয়েছে, তখন আমাদের কাউকে কিন্তু পাশে পায় নাই। এই 15 বছর ধরে সংগ্রামরত, তারপর হচ্ছে বিভিন্নভাবে মজলুম দলটা কিভাবে এনসিপির সবচেয়ে বড় প্রতিপক্ষতে পরিণত হলো। তারা কথায় কথায় বিএনপিকে শ্লেষ করে, বিএনপি পারে নাই, বালুর ট্রাক সরাতে পারে নাই, দৌড়ানি দিয়ে এই আগে যদি দিতেন তাহলে এতদিনে ওরা পলায় যেত। এগুলি বিএনপিকে কেন শুনতে হইতেছে? মানে বিএনপির অপরাধটা কি? এবং সেটা কিন্তু আজকে থেকে না, প্রথম দিন থেকে। এবং বিএনপির অপরাধ আমি সরাসরি দেখি যে বিএনপি একটা নির্বাচন চায় এবং নির্বাচন করে এটা দেখতে চায় যে কারা আসলে কটুক দিতে পারে। আপনি যদি আমাদের একটু বলতেন ডক্টর জাবিন। মানে আমাদের তো শুধু একজন তারেক রহমান নাই যে যিনি কথা বললে ওই কথাটাই মানে বেদবাক্য হবে। আমরা সেই যে প্রসঙ্গটা বললেন যে শত্রু, আসলে ফ্যাসিবাদ, বিএনপি কিন্তু একটা ফ্যাসিবাদ বিরোধী শক্তি, এই গণ অভ্যুত্থানেরই অন্যতম স্টেক হোল্ডার। এবং গত 15 বছরে তাদের যে নির্যাতন, তাদের প্রত্যেকটা নেতা কর্মীদের বিরুদ্ধে যে অজস্র মামলা, এটা অস্বীকার করে কোনো উপায় নাই। কিন্তু এই 5 আগস্টের পরে কিন্তু প্রত্যেকটা ফ্যাসিবাদ বিরোধী শক্তি যার যার ব্যানারে ফেরত গেছে। এখন যখন গণ অভ্যুত্থানটা নিয়ে প্রশ্ন ওঠে, গণ অভ্যুত্থানের ভাগিদার নিয়ে প্রশ্ন ওঠে, সবাইকে কিন্তু সমান সেটার অংশীদার তারা দাবি করে, খুব ভালো কথা। কিন্তু যখন ব্যর্থতা বা কোনো ধরনের জবাবদিহিতার মধ্যে পড়তে হয়, তখন কিন্তু শুধু ছাত্র তরুণদেরকে পড়তে হয় বা এক গুটি কয়েক ছাত্রকে ধরে পড়তে হয় যে, এবং এই শত্রু বা তারা 15 বছরে কিছু পারে না, এই কথাটা কিন্তু শুধু ছাত্র তরুণদের পক্ষ থেকে যায় না, তা জনগণের পক্ষ থেকেও যায়। বিএনপিকে যে এই শত্রু মনে করা না, আমরা কিন্তু চাচ্ছি বিএনপিকে জাতীয় ঐক্যমত্য নিয়ে আমরা একসাথে সবাই মিলে আমরা ঐক্যমতে পৌঁছাই সংস্কারের বিষয়ে, যে মৌলিক কিছু সংস্কার হোক, তারপর নির্বাচন যে 2টা টাইম লাইনে আছে তার মধ্যেই হবে, এবং প্রত্যেকটা দল, নিবন্ধিত দল সেখানে অংশগ্রহণ করবে। এবং ভুগিয়েছে এটা শুধু ছাত্র জনতা হিসেবে আমরা যে বলি যে, বা এনসিপি এই নতুন করে যেটা বলে ব্যাপারটা তা না। আরেকটা বিষয় হচ্ছে এই শত্রু বা এই মুখোমুখি দাঁড় করানোর ব্যাপারটা কিন্তু এক দিক থেকে না। আপনি দেখবেন এই যে কিছুদিন আগে এক টক শোতে আমার এক সহ আলোচক বলছিলেন, আমি 90 সালের গণ অভ্যুত্থানের একটা কথা বলছিলাম, উনি বলছেন 90 সালে তোমার বয়স কত ছিল? বেয়াদব, অপরিপক্ক, আদব কায়দা জানে না। মানে আমার ব্যর্থতা, আমি আপনার প্রশ্নটা আসলে বুঝাতে পারছি কিনা জানি না। আমার কাছে যেটা মনে হয়েছে যে বিএনপি গত 13 বছর ধরে, স্পেসিফিকলি বললে যে 2012 সালের পর থেকেই বিএনপি এই একটা সরকারের কাছে একটা দাবি জানায় আসতেছে, দরকার হলে সরকারকে বলতেছে ক্ষমতা চাইতে একটা সুষ্ঠু নির্বাচনের কথা বলতে। এবং এইটার মধ্যে কিন্তু বিএনপি কোনোদিন কোনো আড়াল নিতে পারে নাই। বিএনপি কিন্তু কোনো ছাত্রলীগের মধ্যে গিয়ে বলতে পারে না যে বঙ্গবন্ধু মহান নেতা, আমরা সবাই বঙ্গবন্ধুকে ভালোবাসি, এই কথা বলে কিন্তু বিএনপি রাজনীতি করতে পারে নাই। বিএনপিকে রাজনীতিটা করতে হয়েছে বিএনপির কথা বলেই, শেখ হাসিনার এগেইনস্টে কথা বলেই বিএনপি রাজনীতি করতে হয়েছে। তার জন্য মামলা, মোকদ্দমা, জেল, জুলুম যত কিছু করছে, চা খাচ্ছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে ফেসিবাদী আন্দোলনে গেছে হচ্ছে অনেক পরে, অনেক জায়গার পরে। সেই সময় তাদেরকে আমরা মুক্তিযুদ্ধের স্লোগান দিতে দেখছি, তাদেরকে আমরা বঙ্গবন্ধুর ভাষণ দিতে দেখছি, এবং আমরা দেখছি যে তারা নানাভাবে নানা ধরনের আড়াল নিচ্ছেন। বিএনপি কিন্তু এই সুযোগটা পায় না। আমার প্রশ্নটা হচ্ছে, যেই বিএনপি এত ত্যাগ করলো, এবং তারা কিন্তু সরকারে গিয়া 3 জন মন্ত্রী হয় নাই, 3 জন মন্ত্রী এই বৈষম্য বিরোধী ছাত্ররাই হয়েছে। তারা কিন্তু কোনো কিছু দখল করে নাই, তাদের একটাই চাওয়া ছিল ইলেকশনে যাওয়া। এবং ইলেকশন যাওয়ার পর থেকে বিএনপিকে কি শুনতে হয়েছে আপনাদের কাছ থেকে আপনি দেখেন। আমি ছোট করে একটু বলি, আমার মাফ করবেন, আপনাদের কাছে শুনতে হয়েছে বিএনপি নাকি আওয়ামী লীগকে পুনর্বাসন করতেছে, বিএনপি নাকি আওয়ামী লীগকে নিয়ে আসতেছে। আওয়ামী লীগ দিয়া বিএনপির নেতারা যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তার 100 ভাগের 1 ভাগ বাংলাদেশে কেউ হয় নাই। এরপরও বিএনপি কেমনি শত্রু হইল এনসিপির, এইটার কারণটা কি? মানে বিএনপিকে ক্ষমতা থেকে ঠেকানোটা কেন এত জরুরি হয়ে পড়লো?
এখানে এটা শত্রুতার প্রশ্ন না খালেদ ভাই। এই যে কেন শুধু সুষ্ঠু নির্বাচনই চেয়েছিল, নির্বাচন কেন্দ্রিক রাজনীতি তারা করেছে। এই যে হাসিনা কিভাবে এই 3টা অবৈধ নির্বাচন করে ফ্যাসিস্টের সাম্রাজ্য টিকে রেখেছিল, তাদের রাজনীতিটাই ছিল নির্বাচন কেন্দ্রিক। কারণ নির্বাচন হলেই শুধু গণতন্ত্র হবে, গণতন্ত্র ফিরে আসবে, এটা তাদের একটা রাজনৈতিক একটা চালের, এটা বা তাদের কি বলবো আমি, পরিকল্পনার ভুল বলবো, যে তারা সবসময়, আপনিই বলছেন যে তারা সবসময় সুষ্ঠু নির্বাচনই চেয়েছে। কেন তারা হাসিনার এই যে তার যে সাম্রাজ্য, 3টা বিভাগ, এই যে সবকিছু তার একক কর্তৃত্বে, একক হাতে, প্রত্যেকটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের একটা ইট পাতা যে হাসিনার কথা ছাড়া বা স্বৈরশাসকের কথা ছাড়া চলতো না, বা মানুষকে সম্পৃক্ত করার যে রাজনীতি, এটা তো বিএনপি করতে ব্যর্থ হয়েছে। এবং জনগণের কথা না বলে, জনগণকে এই যে এখনো তারা যে 31 দফা বলে বলে যেসব গণভোট অসম্ভব বলছে, যেসবে আমরা জনগণকে সম্পৃক্ত করতে চাচ্ছি, বিএনপি আবার সেসব জায়গায় জনগণকে দূরে ঠেলে দিয়ে আবার নির্বাচনের কথা বলছে। এখানে কিন্তু আপনি দেখেন তারা কিন্তু আবার জনগণকে নিজেদের থেকে দূরে সরাচ্ছে। জনগণ কিন্তু তাদেরকে চাচ্ছে, এবং তারা একটা প্রতিষ্ঠিত রাজনৈতিক দল, তারা নির্যাতিত রাজনৈতিক দল। আপনি নিজেই বলছেন যে তারা সব সময় সুষ্ঠু নির্বাচন চেয়েছে। একটা দেশের গণতন্ত্র কি শুধু সুষ্ঠু নির্বাচন, একমাত্র শুধু সুষ্ঠু নির্বাচনের মধ্যে এই নির্বাচন ব্যবস্থাটা কিরকম, এই নির্বাচনটা দাঁড়িয়ে আছে কিসের উপর? এই যে এই নির্বাচন কমিশনার গুলা, বিচারক এবং প্রত্যেকটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, তাদের মন্ত্রিসভাগুলা কিসের উপর দাঁড়িয়েছে? আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ, র্যাব, প্রত্যেকটা গোয়েন্দা বাহিনী কিসের উপর দাঁড়িয়ে আছে? এগুলো সংস্কারের কথা, এগুলোর বিরুদ্ধে কথা, প্রত্যেকটা সবসময় তাদের একটা উপর দিয়ে কথা, যে চেষ্টা করা হবে, পরিবর্তন করা হবে, কিন্তু স্পেসিফিক্যালি উপায়টা কি, পথটা কি, তারা জনগণের কাছে সেটা পরিষ্কার করে না। যেটা ছাত্র জনতা বা এখন পরবর্তীতে হয়েছে, হয় আন্দোলনটা কোটা বিরোধী আন্দোলন দিয়ে শুরু হয়েছিল, এবং সবসময় কিন্তু এটা একটু বাংলাদেশের ইতিহাসে প্রথম না, একটা দিয়েই শুরু হয়েছিল। কিন্তু এই পুঞ্জীভূত যে স্বৈরশাসকের 15 বছরের যে পুঞ্জীভূত ক্ষোভ, সেটা কিন্তু প্রকাশিত হয়েছে একটা সিস্টেম, একটা ধাপ পেরিয়ে কিন্তু সে বেরিয়েছে। এবং আমি বিএনপি আওয়ামী লীগের পুনর্বাসনের ক্ষেত্রে যেটা বলছি, দেখেন, জি বলেন, শেষ করেন। যে বিচার এবং সংস্কারের কথা, যেই বিচার, যেই আওয়ামী লীগ তাদেরকে এরকম ভাবে নির্যাতন করেছে, এক একজনের ইভেন এমনও হয়েছে বিনা ভোটে এই শব্দটা ফেসবুকে লিখেছে দেখে তাকে ডিজিটাল আইসিটি একটা মামলা দিয়েছে 2টা শব্দের জন্য। তাহলে এই লেভেলের নির্যাতন, তারা ঈদে কেউ বাড়ি যেতে পারে নাই, সবগুলাকে ঘর ছাড়া, এরকম নির্যাতনের মধ্যে তারা আওয়ামী লীগের দল হিসেবে বিচার না চেয়ে, হাসিনার বিচার না চেয়ে, আওয়ামী লীগের বিচার না চেয়ে, আমি বলি, আমরা দুইজন, মানে আপনি আর আমি কি 2টা আলাদা দুনিয়াতে বাস করি? মানে আপনি যে এই শব্দটা বলতেছেন যে তারা হাসিনার বিচার না চেয়ে, আমি তো দেখতেছি বিএনপির নেতৃবৃন্দ প্রতিটা ভাষণে, মানে তারেক রহমান থেকে ফখরুল ইসলাম আলমগীর, প্রতিটা ভাষণে হাসিনার বিচার চাইতে থাকেন। গত 15 বছর চেয়েছেন, এখনো চান। মানে হাসিনার বিচার না চেয়ে এটা কোত্থেকে আসলো? বিচার কি শুধু এই খালেদ ভাই, বিচার চাইলে আর কি এদেশের বিচার হয়ে যায়? বিচার ব্যবস্থার কি অবস্থা? না, আপনি বিচার যে না চেয়ে বলতেছেন সেটা ক্ষেত্রে বলি, গত এই হাসিনার প্রধান বিচারপতিকে তার একজন এমপ্লয়ি দিয়ে তো দেশ ছাড়া করেছে আমাদের তো। এবং এই যে বিচার ব্যবস্থার প্রতি যে মানুষের আস্থা আনা, এবং আমরা কিন্তু বলছি না পুরো বিচারটা শেষ করতে হবে, একটা দৃশ্যমান বিচার প্রক্রিয়া। আইসিটি কি করছে? এই জাতিসংঘের মানবাধিকার কিন্তু পরিষ্কার তাদের রিপোর্টে লিখেছে যে এটা এখানে আন্তর্জাতিক অপরাধ হয়েছে। আপনি কি জানেন শেখ হাসিনার বিরুদ্ধে এই পর্যন্ত কতটা মামলা হয়েছে, কতটা মামলার ফাইনাল রিপোর্ট বা চার্জশিট একদম কাছাকাছি চলে আসছে? এগুলি সবগুলি বিচার প্রক্রিয়ার অংশ, এবং এই সবগুলি বিচার শুরু হয়েছে আসলে। এবং সেটার দৃশ্যমান, আপনি দৃশ্যমান কি চান? দৃশ্যমান কি চান? কিভাবে বুঝবেন যে দৃশ্যমান হবে? আপনি যে বলছেন আমি আর আপনি 2টা আলাদা ভুবনে থাকি, সত্যি করে খালেদ ভাই, নির্বাচন নিয়ে শুধু নির্বাচন কিন্তু আমরা চাই না, এই ব্যাপারটা এরকম না। শুধু নির্বাচন নিয়ে যে ধরনের আলাপ, যে ধরনের বক্তৃতা, যে ধরনের প্রচার, যে একটা নির্বাচিত সরকার আসলেই সংস্কার করে দিবে, একটা নির্বাচিত সরকার আসলেই বিচার হবে, আর তারা এসে বিচার করবে, এটা ছাড়া এই আওয়ামী লীগ যে 15 বছরে যে শুধু তো জুলাই হত্যাকাণ্ড না, পিলখানা, শাপলা, 3টা অবৈধ নির্বাচন, তারপর এই গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং ব্যাংক লুট, মানে অন্য মাত্রার, এগুলোর বিচার, এগুলো নিয়ে কথা কি আছে টেবিলে? আমার তো মনে হয় না। যদি এরকম আমার মনে হয় যে আপনি শুনলে হয়তো দেখবেন যে এগুলো সবগুলি আছে, এই কোনোটাই নাই তা না, এবং এর প্রত্যেকটা বিচার হইতেছেও কিন্তু
প্রত্যেকটা বিচার প্রক্রিয়া শুরু হয়েছে। বিচার প্রক্রিয়া তো আদালতে শুরু হয় না ডক্টর জাবিন, বিচার প্রক্রিয়া শুরু হয় তদন্তের মাধ্যমে, বিচার প্রক্রিয়া শুরু হয়। আমি খালেদ ভাই, আমি আপনাকে একটা বলি, এই কিছুদিন আগে যে আমাদের ঢাকা মেয়রের কে ঘোষণা করা হলো, এই বিচারের এই বিএনপি পন্থী একজনকে ঢাকা মেয়রের ঘোষণা করা হলো আদালতের রায়। আপনি কি মনে করেন যে পূর্ণ আস্থা 7 মাসের মধ্যে, 7 মাস আগে যে হাসিনা 15 বছর এরকম একটা ভঙ্গুর বিচার ব্যবস্থায় তৈরি করে 7 মাসের মধ্যে বিদায় নিল, আর 7 মাসে সব ওয়াশ হয়ে গেল, সবাই এটা নিশ্চয়তা দিবে? আমি আপনাকে একটু শেষ করে, আমরা কিন্তু এই বিচার ব্যবস্থাটারও কিন্তু সংস্কার চেয়েছি, এবং সবাই যে বলে, ওনারা যে বলে যে সংস্কার দীর্ঘ চলমান প্রক্রিয়া এবং অনেক দিন ধরে চলবে এবং পানির মতো প্রবাহ, সব ঠিক আছে, কিন্তু এটার একটা স্পেসিফিক, আবার আমি বলছি, পন্থা পদ্ধতি, যে এই করলে বিচার হবে, এই ভাবে এটা হচ্ছে, এতটুকু অগ্রগতি হচ্ছে আইসিটিতে, এতটুকু হচ্ছে বা এরকম হবে। আমার মনে হয় যে আমাদের যে 15 বছরের যে ভঙ্গুর বিচার ব্যবস্থা, সেটার পরে যে আমাদের কিন্তু এই সন্দেহটা রয়ে যায় প্রত্যেকটা শহীদ। আমি একটু দুইটা বিষয় আপনাকে একটু বলে, আপনারা এনসিপির পক্ষ থেকে যেখানে আইসিটি ট্রায়াল হচ্ছে এবং শেখ হাসিনা এবং শেখ হাসিনার অন্যান্য সহযোগীদের বিরুদ্ধে যেসব মামলা হয়েছে, সেই মামলাগুলির আপনারা খোঁজ নিতে পারেন। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, বর্তমানে যিনি প্রধান বিচারপতি রয়েছেন সৈয়দ রেফাত আহমেদ, তার সময় বাংলাদেশের বিচার ব্যবস্থায় আসলে আমূল পরিবর্তন করা হয়েছে। যেখানে আসলে তারেক সাহেবের মামলা দেওয়া হয়েছে, সেই তারেক সাহেবের মামলা রায় যেখানে দেওয়া হচ্ছে, সেখানে নতুন বিচারক এসেছেন এবং বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় আসলে সিটিং জজগুলি নতুন নিয়োগ দেওয়া হয়েছে, এগুলি পুরনো কেউ নাই। এটা আপনারা খোঁজ নিলে নিশ্চয়ই আপনারা জানবেন। মানে বিএনপির কি প্রবলেম সেটা নিয়ে এনসিপির বিবৃতি দেওয়ার কারণ কি? মানে এইটা আপনি কি আসলে কি হয় দেখেন, আসলে বিএনপির কারো দ্বারা যদি কেউ আক্রান্ত হয়, সে আইনের ব্যবস্থা নিতে পারে। আপনারা একটি রাজনৈতিক দল হয়ে আরেকটি রাজনৈতিক দলের কোথায় নিয়ন্ত্রণ আছে কোথায় নিয়ন্ত্রণ নাই সেটি বলার কারণ কি আসলে? কিছুদিন আগে প্রথম আলোর একটা জরিপ আমি একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই, যেখানে 7ই আগস্ট 2024 থেকে 31শে মার্চ 2025 পর্যন্ত একটা রিপোর্ট প্রকাশিত হয়েছিল বিএনপি এবং তার সহযোগী অঙ্গ সংগঠনের অপরাধের একটা তালিকা, যেখানে আর্থিক এবং মৌখিক সহিংসতা মানে হুমকি, চাঁদাবাজি, এটা ছিল 372টা, এবং শারীরিক সহিংসতার রেকর্ড ছিল মানে মারামারি, সংঘর্ষ, সেটা ছিল 488টা, এবং মৃত্যু 70টা। এবং এছাড়াও আপনারা জানেন যে হাতিয়ায় আমাদের হান্নান মাসুদের উপর সংঘর্ষ হয়েছে, হামলা হয়েছে, এবং প্রত্যেকটা জায়গায় আপনি যে বললেন এনসিপির অসংখ্য প্রতিনিধি করছে, আমাদের কিন্তু এনসিপির একটা আহ্বায়ক কমিটি ছাড়া আর কোনো জায়গায়, আমাদের নাগরিক কমিটির বিভিন্ন কমিটি ছিল, কিন্তু এনসিপির কোনো জায়গায় এখনো কোনো প্রতিনিধি দেওয়া হয় নাই বা কমিটি দেওয়া হয় নাই। তো যারা অপরাধ করছেন বা যারা এই নাম ভাঙিয়ে, সমন্বয়ক নাম ভাঙিয়ে বা এখানকার আহ্বায়ক নাম ভাঙিয়ে যারা চাঁদাবাজি করছেন, তাদের কিন্তু গ্রেফতারও হচ্ছেন এবং তাদেরকে কিন্তু আইনের আওতায় আনা হচ্ছে। আরেকটা যেটা, এবং এই যে আপনার জনাব সার্জিস আলম, আপনাদের একজন নেতা, উনি যে 155টা গাড়ি নিয়ে ওখানে গেছেন, তার আগে হান্নান মাসুদও গাড়ি নিয়ে গেছেন, সেটাতে চাঁদাবাজি করছেন, সেটা অনেকেই বলতেছেন। আপনারা কি এটা তদন্ত করছেন? আপনারা তো এটা বিবৃতি পর্যন্ত দেন নাই, আমরা একটা চিঠি দেখছি ফেসবুকে। আপনাদেরই আরেকজন তাকে একটা প্রশ্ন করেছেন, মনে হচ্ছে যে এটা ছেলে খেলা, একটা লোক 155টা গাড়ি নিয়ে শোডাউন করতেছে, পরে আবার ব্যাখ্যা দিচ্ছে যে এটা তার দাদার টাকা, বাবার টাকা। আপনারা এটা কিছু বলতেছেন না, কোনো রকম তদন্ত করতেছেন না, আপনারা বলতেছেন যে আমরা। খালেদ ভাই, গত এই ঈদের আগে এই সার্ভিসের ব্যাপারটা নিয়ে মনে হয় আমরা যে কয়টা গণমাধ্যমের সাথে কথা বলেছি, টকশোতে গিয়েছি, প্রতিনিয়ত এটা নিয়ে কথা বলেছি, এবং এটার প্রশ্ন জবাবদিহি আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছেন, এনসিপি আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে। আমাকে একটু শেষ করতে দেন, যেখানে যে মানে আমাদের তো শুধু একজন তারেক রহমান নাই যে যিনি কথা বললে ওই কথাটাই মানে বেদবাক্য হবে। আমরা সবাই কিন্তু এখানে যেহেতু এটা একটা কালেকটিভ নেতৃত্বের একটা দল, এবং সবাই আমরা বিভিন্ন জায়গায় কথা বলছি, গণমাধ্যমের সাথে কথা বলছি, আমরা বারবার বলেছি যে এই তারা যে পাল্টাপাল্টি বক্তব্য দিয়েছে ফেসবুকে, এটা সম্পূর্ণ তাদের ব্যক্তিগত একটা পোস্ট এবং তারা সেভাবে সেটা হ্যান্ডেল করেছে। আমি আরো বলি যে আপনি আমাকে যে কথাটা শেষ করতে দিলেন না, তো এই যে বিভিন্ন জায়গায় যে তাদের এই সহিংসতা এবং তাদের যে স্থানীয় পর্যায়ে নিয়ন্ত্রণ নাই, এটা স্বয়ং তাদের দলের যে তারেক রহমান সাহেব, উনি নিজেও কিছুদিন আগে, এই 2-1 দিন আগে, ঈদের আগে একটা বক্তব্যে বলেছেন যে যারা এরকম করছেন তাদেরকে উনি ডিজোন করেন বা টানতে পারেন না। সো এটা প্রমাণিত যে তাদের স্থানীয় পর্যায়ে তাদের ইয়াটা নাই, কন্ট্রোলটা নাই।